হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকে ক্লাস 9-এর লাইফ সায়েন্স বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি ছোট্ট করে একটু লিখে রেখেছি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, অর্থাৎ জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই যে অধ্যায়, এই অধ্যায়ের আমি এর আগে একটি ভিডিও আপডেট দিয়েছি এবং সেখানে সেন্সিটিভিটি নামে একটি কথা ছিল, যার বাংলা অর্থ হলো সংবেদনশীলতা। এই যে সংবেদনশীলতা, এই সংবেদনশীলতা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এই সেন্সিটিভিটির সাথে তোমাদের সেখানে আরেকটি শব্দ জড়িত ছিল, সেটি হচ্ছে রেসপন্স, অর্থাৎ সাড়া প্রদান। উদ্ভিদের যে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ও তার সঙ্গে আরেকটি ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে স্টিমুলাস। এই যে স্টিমুলাস, যার অর্থ হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কি, উদ্দীপক কত ধরনের এবং উদাহরণ সমেত সেখানে আমি বিস্তারিত আলোচনা করি। যারা দেখেছো তারা বুঝবা যে সেখানে কোন টপিকসে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আলোচনার বিষয় হলো এই যে উদ্দীপকে সাড়া প্রদানের যে পদ্ধতি, সেই সাড়া প্রদান পদ্ধতি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা। এখন তোমরা একটু খেয়াল করো তো, প্রথম পার্টে আমি একটা কথা বলেছিলাম, কি কথা মনে আছে? সেখানে আমি বলেছিলাম আমরা প্রাণীরা বা আমাদের প্রাণীদের যেমন নাক আছে, চোখ আছে, তারপরে কান আছে, ঠিক তেমনই উদ্ভিদের কি আছে? মূল, কাণ্ড বা পাতা। এই যে উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতা প্রাণীদের থেকে ততটা বিশেষিত না হওয়া সত্ত্বেও উদ্ভিদ কিভাবে এই উদ্দীপনায় সাড়া প্রদান করছে, তাই না? এই বিষয় নিয়েই আজকে এই টিউটোরিয়াল। এখন এই যে উদ্দীপকের সাড়া প্রদানের যে পদ্ধতি, এটা 3 ধরনের হয়। কি কি? প্রথম যেটা, সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি উদ্দীপনার উপলব্ধিকরণ, অর্থাৎ উদ্দীপনার যে উপলব্ধি, ফিলিংস কিভাবে হবে, এই বিষয়ে আমাদের আজকে জানতে হবে। 2 নাম্বার, উদ্দীপনার পরিবহন, উদ্দীপনা কিভাবে পরিবাহিত হচ্ছে বা পরিবহন হচ্ছে, এই বিষয়ে আমরা জানব। 3 নাম্বার হচ্ছে সাড়া প্রদান, উদ্ভিদ কিভাবে সাড়া দিচ্ছে, এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। সবার ফার্স্ট আমরা একটু জানি এই যে উদ্দীপনা যে উপলব্ধি বা ফিলিংস ব্যাপারটা কিভাবে আসে। উদ্ভিদের কোষ বা কলা, আমরা সকলেই জানি যে উদ্ভিদের কোষ বা কলা আছে এবং রঞ্জক পদার্থ, এটা আমরা সকলেই জানি। উদ্ভিদের কোষ বা কলা এবং রঞ্জক পদার্থ বলে যে জিনিস আছে, এটা আমরা সকলেই জানি, জানি না? এই রঞ্জক পদার্থ নির্দিষ্ট উদ্দীপনা গ্রাহক হিসেবে যদিও কাজ করে থাকে, রঞ্জক পদার্থ, কলাকোষ, এরা নির্দিষ্ট উদ্দীপক গ্রাহক হিসাবে যদিও কাজ করে থাকে, ততটা কিন্তু সুনির্দিষ্টভাবে বোঝা যায় না বা বুঝতে পারা যায় না, তাই না? এখন এই যে সুনির্দিষ্টভাবে বোঝা যায় না বা বুঝতে পারা যায় না, তাহলে বোঝার জন্য তাহলে কি হয়, সেখানে কি পরিস্থিতি করতে হবে? সেখানে উদ্ভিদের যে কোনো একটি অংশে, যে কোনো একটি অংশে সেখানে একটা উদ্দীপক সৃষ্টি করা হবে। উদ্ভিদের যে কোনো অংশে একটি উদ্দীপক সৃষ্টি করতে হবে এবং যে বিন্দুতে বা যেখানে বা যে পয়েন্টে বা যে জায়গাতে উদ্দীপক সৃষ্টি হবে, ঠিক সেইখানেই উদ্দীপকের গ্রাহক হিসেবে কাজ হয় বা কার্যকারিতা হয়। এই হচ্ছে তোমাদের উদ্দীপনার উপলব্ধিকরণ, এইভাবে হচ্ছে উপলব্ধি করা হয়। এবার 2 নম্বরে আসি আমরা। 2 নম্বরে এই যে উদ্দীপনার যে পরিবহন, এই পরিবহন কিভাবে হচ্ছে, এই বিষয়ে আমি একটু লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এই দেখো কি আছে, উদ্ভিদ দেহে উদ্দীপনা গৃহীত হলে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে বা সিগন্যালে রূপান্তরিত হয়। যখন উদ্ভিদের উদ্দীপনা গৃহীত হয় তখন কি হিসাবে কাজ করে? একটা বিক্রিয়ার মাধ্যমে কাজ করে বা সিগন্যালে রূপান্তরিত হচ্ছে, তাই না? রূপান্তরিত হচ্ছে এবং এই যে প্লাজমোডেজমাটার মাধ্যমে, এই কথাটা একটু মনে রাখতে হবে, এই যে প্লাজমোডেজমাটার মাধ্যমে সাড়া প্রদানকারী, যখন এই প্লাজমোডেজমাটার মাধ্যমে সাড়া প্রদান করছে কি অঙ্গের, প্লাজমোডেজমাটা
মাটার মাধ্যমে সাড়া প্রদানকারী অঙ্গের কোষ বা কলাতে যখন পরিণত হচ্ছে, তখন এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল একটা কথা আছে, এবং বা কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে উদ্দীপনা পরিবহন হয়। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ উদ্ভিদের যে এই যে পরিবহন, উদ্দীপনার যে পরিবহন কিভাবে হয় বা কার মাধ্যমে হয়, এই কথাটা মনে রাখতে হবে। ইলেকট্রিক্যাল সিগন্যাল বা কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে উদ্দীপনার পরিবহন ঘটে। সেটা কিসের ভাবে, কার মাধ্যমে? এই যে কথাটা আছে, প্লাজমোডেজমাটার মাধ্যমে সাড়া প্রদানকারী অঙ্গে কোষ বা কলাতে যখন পরিণত হয়, তখন এই দুটো ইলেকট্রিক্যাল সিগন্যাল বা কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে উদ্দীপনা পরিবহন লক্ষ্য করা যায়। বোঝা গেছে? এইবার আসি আমরা 3 নম্বরে। দেখো 3 নাম্বার কি আছে? সাড়া প্রদান। সাড়া প্রদান, সাড়া প্রদান কিভাবে হচ্ছে? সাড়া প্রদান নির্দিষ্ট একটি সিগন্যাল, নির্দিষ্ট একটি সিগন্যাল আর সাড়া প্রদানকারী কোষ বা কলাতে যখন পৌঁছাচ্ছে, নির্দিষ্ট একটি সিগন্যাল সাড়া প্রদান করে যখন কোনো কোষ বা কলাতে পৌঁছাচ্ছে, তখন কি হচ্ছে? ওই কোষ বা কলার বৃদ্ধির বা রস স্ফীতি জনিতর মাধ্যমে উদ্ভিদ সাড়া প্রদান করে। যখন কোনো একটা সিগন্যাল সাড়া প্রদানকারী কোষ বা কলাতে যখন পৌঁছায়, তখন সেখানে ওই কোষ বা কলার কি হয়? রস স্ফীতি জনিত কারণের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান করে। এই হচ্ছে তোমাদের উদ্দীপনার উপলব্ধিকরণ, উদ্দীপনার পরিবহন এবং সাড়া প্রদান নিয়ে আলোচনা। এখন আরেকটি কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি, বলতো কি? এই যে প্রথমে যে কথাটি ছিল উদ্দীপনার উপলব্ধিকরণ, ছিল না? আমি বললাম না উদ্ভিদের কোষ বা কলা এবং রঞ্জক পদার্থ। এই যে রঞ্জক পদার্থ কথাটা আমরা তো কোষ বা কলা সকলেই জানি, কিন্তু যে রঞ্জক পদার্থটা ছিল এখানে একটু বোঝার বিষয় আছে। কি বলতো? উদ্ভিদের বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, এটা কার উপর বা কিসের জন্য, কার জন্য হয় জানো? এটা হয় একমাত্র উদ্ভিদের যে প্লাস্টিড আছে এই প্লাস্টিডের জন্য। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রকমের ফুলের কালার, এই যে রঞ্জক পদার্থ, বিভিন্ন কালার হয় না? সাদা কালার, লাল কালার, নীল কালার, হলুদ কালার, বেগুনি কালার। হ্যাঁ, এই যে রঞ্জক পদার্থ, এইগুলাকে কালারিং করে কি? প্লাস্টিড। প্লাস্টিডের জন্যই উদ্ভিদ এগুলো করতে পারে। এখন প্লাস্টিড যে বললাম, এই প্লাস্টিড কত ধরনের, কোন প্লাস্টিড হয়? শুধু প্লাস্টিড বললে হবে না, প্লাস্টিড 3 ধরনের আছে। 3 ধরনের প্লাস্টিড আছে। এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সেপারেটলি আপডেট দিব, সেখানে বিস্তারিত আলোচনা থাকবে প্লাস্টিড সম্বন্ধে। তো আজকে একটু তোমরা জেনে রাখো এই প্লাস্টিডের 3টে পার্ট। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড যার মধ্যে ক্লোরোফিল থাকে, পরিষ্কার না? এটা কি সালোক সংশ্লেষে সাহায্য করে ক্লোরোপ্লাস্টিড। এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, সকলেই জানো যে সালোক সংশ্লেষে সাহায্য করে একমাত্র ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট হলো। এখন এই যে ক্লোরোপ্লাস্ট একটা, তারপরে আছে তোমার হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট একটা, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই যে ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টই হচ্ছে উদ্ভিদের বিভিন্ন হ্যাঁ রঞ্জক পদার্থ সৃষ্টি হতে বা তৈরি হতে সাহায্য করে, ক্রোমোপ্লাস্ট। আর একটা হচ্ছে কি আছে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ কি? উদ্ভিদ যে খাবার প্রস্তুত করছে, খাবার প্রস্তুত বা খাবার তৈরি করছে, এই লিউকোপ্লাস্টের মাধ্যমে এটা করছে। এই 3টে বিষয় একটু জেনে রাখো, যদিও তোমাদের বইয়ের মধ্যে এখানে বিস্তারিত আলোচনা নেই, আমি একটু বলে দিলাম। এখান থেকে তোমরা একটু এটা মাইন্ডে রাখো, আমি আলাদা একটি পার্টে প্লাস্টিডের সম্পূর্ণ বিস্তারিত আমি তোমাদের দিব, একটু অপেক্ষা করো। এখন আমরা একটু উদাহরণ নিয়ে আসি। 3টা পার্ট তো আমরা বললাম, এখন একটু উদাহরণ নিয়ে আসি। লজ্জাপতির পাতা, এর আগের পার্টে আমি বলেছিলাম না লজ্জাপতির পাতা। এই যে লজ্জাপতি গাছের পাতাগুলি দ্বীপফল, দ্বীপফল এই কথাটা মনে রাখতে হবে, ও উপাদান পত্রমূলক বা স্ফীতি পত্রমূলক বিশিষ্ট। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের করা হবে যে লজ্জাপতির গাছের পাতা কেমন দেখতে, সেটা হচ্ছে দ্বীপফল বা উপাদান পত্রমূলক বা স্ফীতি পত্রমূলক বিশিষ্ট। এই কথাটা একটু মনে রাখবা, কারণ তোমাদের শর্ট কোশ্চেনে দেয়। এখন এই যে লজ্জাপতি গাছের পাতার পাতার যে আকার বা
স্মৃতিপত্রমূলক বিষয় কেন, কোন কারণে, এই বিষয়টা কি কখনো তোমরা জেনেছো বা কখনো ভেবেছো? ভাবনি না? কিন্তু আজকে আজকে একটু কাহিনী শোনো। এই লজ্জাবতী গাছের পাতা কেন এরকম হয়? লজ্জাবতী গাছের পাতার শীর্ষে, শীর্ষে মানে একদম উপরে, তাই না? তোমাদের বইয়ে যখন তোমরা বের করবা তখন দেখতে পাবা যে বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে, লজ্জাবতী গাছের পাতার শীর্ষে যখন আমরা স্পর্শ করি, গাছের পাতার শীর্ষে একদম শুরুতে যখন স্পর্শ করা হয় একটি পত্রকে, অর্থাৎ একটা পাতাকে যখন আমরা স্পর্শ করব, তখন প্রথমে সেই পত্রকটা বা পাতাটা কি হবে জানো? তার মূল দেশের কোষে পরিবাহিত হতে থাকবে। মূল দেশের কোষে পরিবাহিত হবে, মানে যেতে থাকবে এবং পরিবাহিত হয়ে সেখানে কি হবে? রস স্ফীতির যে হ্রাস, সেই হ্রাসটা বৃদ্ধি করিয়ে দেবে বা বাড়িয়ে দিবে। এই যে রস স্ফীতির হ্রাস বৃদ্ধি যে করে, এই কারণে কি হয়? লজ্জাবতী গাছের শীর্ষ থেকে, লজ্জাবতী গাছের শীর্ষ থেকে অর্থাৎ শীর্ষের যে পত্রফলক, তাই না, বা পাতাটা, এই যে দুটো পত্রফলক কি হয়? ক্রম পর্যায়ে জোড়ায় জোড়ায়, ক্রম পর্যায়ে জোড়ায় জোড়ায়, এদিকে একটা এদিকে একটা, দুই দিকে থাকে। সেই জন্য ক্রম পর্যায়ে জোড়ায় জোড়ায় তারা কি হয়? ধীরে 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 বন্ধ হতে থাকে। বন্ধ হয়ে একসময় কি হয়? তারা একদম মুদে যায়, সম্পূর্ণটা মুদে যায়। এই কারণেই হচ্ছে লজ্জাবতীর গাছের পাতার এই যে এই জিনিসটা দেখা যায়। বোঝা গেল? আর একটা আছে কি, তোমরা বনচারাল, বনচারাল বলে একটা কথা আছে। বনচারাল শুধু কথা না, এটা একটা গাছ। তোমরা একটু বোর্ডে খেয়াল করো তো, একটু বোর্ডে খেয়াল করো এখন। এই যে বোর্ডে আমি এরকম একটা ছবি আঁকি রেখেছি না? এটা কিসের ছবি জানো? এটা হচ্ছে এই যে বনচারাল যে গাছ আছে, সেই বনচারাল চারে মানে গাছের এটা একটা চিত্র বা ছবি। এই ছবিতে তোমরা একটু খেয়াল করো, দেখবা সবার উপরে বা শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে একটি পাতা আছে এবং এই যে এইদিকে এবং এইদিকে অর্থাৎ ডানে এবং বাঁয়ে দুদিকে একটা আর একটা, একটা একটা করে দুটো পাতা আছে এবং এই মিডিলের পাতার উপরে এবং নিচে ছোট ছোট দুটো পাতা আছে। এটা হচ্ছে বনচারাল গাছের পাতার ধরন। এখানে একটা বড় পাতা হবে এবং উপরে এবং নিচে ওর থেকে ছোট দুটো পাতা হবে। সেম ভাবে এখানে একটা বড় পাতা হবে এবং উপরে নিচে দুটো ছোট পাতা হবে। কেন হবে? কিসের জন্য জানো? এর একটা গল্প আছে। এবার গল্পটা একটু বলি। এই যে বনচর, আমি একটু লিখে রেখেছি যে বনচরাল উদ্ভিদ, এই উদ্ভিদের ত্রিফলক প্রকৃতির হয় পাতাগুলি। মানে এই যে বনচরাল গাছের পাতাগুলি হচ্ছে ত্রিফলক প্রকৃতির। এই যে ত্রিফলক মানে তিনটা, বোঝা গেল না? তিনটা ফলক প্রকৃতি হয়। এখন এরকম হয় এর কারণ কি? এর কারণ একটু শোনো তোমরা। পাতার পার্শ্বীয় দুটি, এই যে পাতা, এই পাতার পার্শ্বীয় দুটি মানে পাশাপাশি দুটি, দুটি পত্রক আছে। এই পত্রক দুটি হচ্ছে ছোট ছোট হয়। এই যে পাতার পার্শ্বীয় দুই পত্রক দুটো দুই সাইডে ছোট ছোট হয়। এখন এই ছোট ছোট পাতাগুলি কি হবে? তোমরা তোমাদের বইয়ে যদি একটু রিডিং পড়ো তাহলে সম্পূর্ণ এখানে বিষয়টি এখানে আলোচনা করা আছে। এই যে বইটা আমি একটু নিয়েছি, এই বই, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট হয় এবং স্বতঃস্ফূর্তভাবে যে বৃন্ত, স্বতঃস্ফূর্তভাবে যে বৃন্ত, সেই বৃন্ত কোষের মধ্যে যে রস স্ফীতিজনিত, হ্যাঁ, হেরাসটা, এই হেরাসটা প্রচুর বৃদ্ধি করে দেয়। রস স্ফীতিজনিত স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ, এই বৃন্ত কোষের মধ্যে, এর যে বৃন্ত কোষগুলো আছে এই বৃন্ত কোষের মধ্যে রস স্ফীতিজনিত কি হয়? হেরাসটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেয়। যখন বৃদ্ধি করে তখন এই যে পার্শ্বীয় যে পাতাগুলি আছে, এই পার্শ্বীয় ছোট ছোট যে পাতা, এই পাতাগুলি কি করে? তখন উপবৃত্তাকারে, উপবৃত্তাকারে এই পাতাটা নিচে থেকে উপরের দিকে যাবে এবং উপরে পাতাটা নিচের দিকে আসবে। এইভাবে তারা ঘুরতে থাকবে। ঘুরতে থাকবে কথার অর্থ এখানে একটি সম্পূর্ণ আবর্তন, একটি সম্পূর্ণ আবর্তন সম্পন্ন করে এরা। এবং এই যে আবর্তন করতে থাকে, এই আবর্তন করতে তাদের মিনিমাম
2 মিনিট সময় লাগে। এবং আবর্তনকালে, একটি পূর্ণ আবর্তনকালে তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে আবর্তন করতে থাকে। এই কথাটা একটু মনে রাখতে হবে। 180 ডিগ্রি মানে সরল কোণে তারা আবর্তন করতে থাকে। বোঝা গেল? এই হচ্ছে বঞ্চালাল। এখন এইভাবে যে আবর্তন করতে থাকি, এই আবর্তনের জন্য এর মধ্যে একটা চলন দেখা যায়। কোন চলন? একটু বোর্ডে খেয়াল করে আমি লিখে দিয়েছি। এক প্রকার চলন দেখা যায়, তার নাম হচ্ছে প্রকরণ চলন। এর মধ্যে একটা প্রকরণ চলন দেখা যায়। তোমাদের শর্ট প্রশ্ন একটা করবে যে বনচারাল গাছের মধ্যে কোন ধরনের চলন দেখা যায়, তখন তোমাদের অ্যান্সার বা জবাব দিতে হবে এই যে প্রকরণ নামে একটা চলন আছে, সেই প্রকরণ চলন এই বনচারাল গাছের মধ্যে দেখা যায়। যখন হলো এরা তো এইভাবে আবর্তন করলো ছোট পাতাগুলা, এবং উপরের যে পাতাটা আছে না, এই পাতার মধ্যে কোষের কোনো পরিবর্তন হয় না। এই এতটুকু একটু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে। এখন আরেকটু জিনিস নিয়ে আমরা আলোচনা করি। বলতো কি? এই যে আচার্য জগদীশ চন্দ্র বসু নাম শুনেছো না? তোমরা তোমাদের বইয়ের 2 পাতা 3 পাতা, 3 পাতা বের করবে, দেখবে প্রথমের দিকে একটু লেখা আছে যে আচার্য জগদীশ চন্দ্র বসু হলেন পৃথিবীর প্রথম প্রখ্যাত জীব পদার্থবিদদের মধ্যে অন্যতম। তিনি একদম অন্যতম। কেন অন্যতম? কিসের জন্য তিনি অন্যতম হয়েছেন? কারণ আছে। কারণ কি? তিনি নিজে অনেকগুলো অতি সূক্ষ্ম এবং সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। অতি সূক্ষ্ম এবং সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। তার যে এই যে একটা আবিষ্কার, এই আবিষ্কারের জন্য তিনি প্রখ্যাত জীব পদার্থবিদদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি তিনি। এবার কি কি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন জানো? এই যে আমি একটু লিখে রেখেছি, রেজোনেন্ট রেকর্ডার। রেজোনেন্ট রেকর্ডার নামে একটা যন্ত্র আবিষ্কার করেন। তারপর হচ্ছে ক্রেস্কোগ্রাফ নামে একটা যন্ত্র আবিষ্কার করেন। তারপরে ইলেকট্রিক প্রোব নামে যন্ত্র আবিষ্কার করেন। এই যে 3টা যন্ত্র তিনি আবিষ্কার করলো, এই যন্ত্র আবিষ্কারের পরে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে ফেলেছে। তোমরা বই যদি বের করো তাহলে 3 পাতাতে একটু একটা ছক আছে টুকরো কথা, ওই টুকরো কথার মধ্যে তোমরা একটু রিডিং পড়বা। এখানে অ্যাকচুয়ালি আর বোঝানোর কিচ্ছু নাই, যেটা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি। এই যে রিডিংটা যে আছে না, এই রিডিংটা তোমরা একটু দয়া করে পড়বা। এই রিডিংয়ের মধ্যে বোঝার কিচ্ছু নাই, খালি 2বার একটু রিডিং পড়বা, তাহলেই তোমরা বুঝতে পারো যে এখানে কি আছে। এখানে বলেছে যে এই যে যে যন্ত্রগুলো তিনি আবিষ্কার করেছেন, এইসব যন্ত্রের সাহায্যে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা সম্পর্কে 3টে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এই 3টে গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে। প্রথমে আছে কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি নামে একটা আবিষ্কার আছে। তারপর হচ্ছে রিদিবিসিটি নামে একটা আবিষ্কার আছে, আর একটা আছে কন্ডাক্টিভিটি। এই 3টা সম্বন্ধে একটু তোমরা পড়বা দয়া করে। আমি এখানে একটু পড়ে দিই যে কি আছে। প্রথম যে কন্ট্রাক্টিলিটি আছে না, এই কন্ট্রাক্টিলিটি একটু পড়ি। সেটা হচ্ছে উদ্দীপনার সাপেক্ষে উদ্ভিদ অঙ্গের চলন। এই কন্ট্রাক্টিভিলিটি এটা হচ্ছে লজ্জাবতীর গাছের পাতাকে স্পর্শ করলে তৎক্ষণাৎ পত্রগুলি বন্ধ হয়ে যায়। তাহলে লজ্জাবতীর গাছের পাতাকে যদি স্পর্শ করা হয় তৎক্ষণাৎ যে বন্ধ হয়ে যায়, এটা কিসের জন্য হয়? এই কথাটা তোমাদের জবাব দিতে হচ্ছে কন্ট্রাক্টিলিটির জন্য এটা হয়। তারপরে পরেরটা স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ অঙ্গের চলন একটা আছে। যেমন বনচারাল গাছের পাতা ক্ষুদ্রাকার, মানে ছোট ছোট, এই যে আমি এখনই বললাম ক্ষুদ্রাকার ছোট, পার্শ্বীয় দুটি পত্রকের পর্যায়ক্রমে এই যে ওঠানামা করা, পার্শ্বীয় দুটি পত্রকে ওঠানামা করা, এটা হচ্ছে তোমাদের এই যে রিদি মিসিটির জন্য হয়। আরেকটা আছে তোমাদের, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। এটা একটু পড়ে নেই। উদ্ভিদের চলনের সঙ্গে তড়িৎ উদ্দীপনার পরিবহন। হুম, যেমন কোন কোন উদ্ভিদে দেখা যেতে পারে, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের দেয়। যেমন আছে চন্দ্রমল্লিকা গাছ, আম গাছ, বট গাছ, কলা গাছ, টমেটো গাছ, গাজর, আলু প্রভৃতি কর্টেক্স অঞ্চলে কোষের একটা স্পন্দন হয় বা ইলেকট্রো মেকানিক্যাল অলিনেশন হয়। এই কথাটা একটু তোমরা এখানে পড়বা। এবং লাস্ট কোশ্চেন যেটা আজকে, এই যে আচার্য জগদীশচন্দ্র বসু, তাই না, তিনি কয়েকটি বই লিখেছিলেন। কি কি বই আমি একটু লিখে রেখেছি। এই যে রিসার্চ ইনটু দ্য ইরিটেবিলিটি অফ প্লান্ট,
রিসার্চ ইনটু দ্য ইরিটাবিলিটি অফ প্লান্ট, এই কথাটা একটু মনে রাখতে হবে। ইরিটাবিলিটি, রিসার্চ ইনটু দ্য ইরিটাবিলিটি অফ প্লান্ট, কত সালে? 1913 সালে, এই একটা বই। তারপর আছে দ্য অ্যাসেন্ট অফ শেফ, দ্য অ্যাসেন্ট অফ শেফ 1923 সালে একটা আবিষ্কার করেন। আর একটা আছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্ট, দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্ট, এই একটা বই, এটা 1926 সালে তিনি লেখেন। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায়, প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণের উদ্দীপকের যে পার্ট ছিল, সম্পূর্ণ বিস্তারিত হয়ে গেল পার্ট 1-এ, আজকে পার্ট 2। আশা করি তোমাদের কারো কোথাও অসুবিধা নেই, এখান থেকে একটু তোমরা মনোযোগ দিয়ে সুন্দরভাবে পড়ো। আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে